Hello everyone, welcome to Creative Mathematics Teaching and I am a teacher Deepankar. আজকে আমরা কৃষ্ণনগর কলেজিয়েট হাই স্কুল পেজ নাম্বার 411 থেকে 412 প্রশ্ন নম্বর 12 1 থেকে 6 এই কোশ্চেনগুলোর সমাধান আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। এই কোশ্চেনগুলোর জন্য থাকবে 4 মার্ক করে। ঠিক আছে, তো তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলটি, একটাই কথা বলবো, এই ধরনের ভিডিওগুলোর নোটিফিকেশন ঝটপট যদি পেতে চাও তাহলে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, চলো আমরা আজকে 12 1 থেকে 6 এর সমাধানগুলো পরপর বুঝে নিই। দেখো 12 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকের জন্য 4 4 হচ্ছে 16 মার্ক। এটা হচ্ছে তোমাদের পরিমিতির পার্ট। ঠিক আছে, পরিমিতির পার্ট। 12 1 নম্বর কোশ্চেনটা বলেছে, এবং 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখতে পারো। বলেছে এটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হয় তবে চোঙের আয়তন 539 ঘনডেসিমি বেশি হয়, তাহলে চোঙটির উচ্চতা নির্ণয় করো। তো কিভাবে করবে দেখে নাও। দেখো 12 1 নম্বরটা, ধরি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ r ডেসিমিটার, উচ্চতা h ডেসিমিটার। মানে আগামী লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ আর উচ্চতাটাকে ধরে নিলাম। এবার ওরা বলে দিয়েছে, কি বলেছে, যে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে প্রদত্ত শর্তে h = কি বলতো 2r। তাহলে আমি চোঙটার আয়তন বের করে নিই। চোঙের আয়তন কত হবে? ফর্মুলা আমরা জানি পাই r স্কোয়ার h ঘন ডেসিমি। এবার এখনই দেখলাম h = কত 2r, তাহলে আমি এখানে h = 2r পুট করে দিলাম, তাহলে পাই r স্কোয়ার ইন্টু h এর মান কত 2r। যদি গুণ করো তাহলে কী পাবে? 2 পাই r³ ঘন ডেসিমি। ঠিক আছে, এবার বলছে যে উচ্চতা যদি ব্যাসার্ধের 6 গুণ হয়, অর্থাৎ যখন h = কি হয়ে যাবে 6r, তখন চোঙটির আয়তন কত হবে বলতো? পাই r স্কোয়ার ইন্টু h এর জায়গায় কত হবে 6r ঘন ডেসিমি। গুণ করলে কত পাচ্ছি? 6 পাই r³। তার আগে কত পেয়েছিলাম? 2 পাই r³। তাহলে নিশ্চয়ই বেড়েছে। কতটা বেড়েছে? তাদের বিয়োগফলটা, অর্থাৎ 4 পাই r³ বলছে, তার মানটা কত হবে? 539। তো দেখো তাই করেছি। শর্তানুসারে 6 পাই r³ অর্থাৎ পরের আয়তন মাইনাস 2 পাই r³ আগের আয়তন, অর্থাৎ বেশি থেকে কমটা বাদ দিলাম, তাহলেই তো পাবো কতটা বেড়েছে। সমান কত বলেছে? 539। তাহলে কি পেলাম এখান থেকে? 4 পাই r³ = 539। মান পুট করে দাও। 4 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু r³ সমান 539। তাহলে r³ = পেয়ে গেলে কত বলো তো? r³ = যদি কাটাকুটি করে দাও তাহলে পাবে বলো কত? 343/8। আর 343/8 মানে হচ্ছে 7/2, তার হচ্ছে কিউ। তাহলে এখান থেকে কিন্তু r এর মানটা পেয়ে যাব। কত পাবো? তাহলে কিন্তু আমরা r = পেয়ে গেলাম কত? 7/2। যেহেতু r³ = 7/2 এর হোল কিউ, তাহলে r = 7/2। এবার আমাকে বলেছিল চোঙটির উচ্চতা কত, তো চোঙটির উচ্চতা কত হবে? অর্থাৎ প্রথমে যেটা ছিল h = কত ছিল? 2r। এখানে r এর মানটা পুট করলাম, তো 2 × r এর মান কত? 7/2। তাহলে চোঙটির উচ্চতা কত হলো? 7 ডেসিমিটার। ঠিক আছে, 12 2 নম্বর, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটির অতিভুজকে অক্ষ ধরে ঘোরালে যে ঘনবস্তুর উৎপন্ন হবে তার আয়তন নির্ণয় করো। আগেই বলে দিই, এর কোশ্চেনটা একটু গন্ডগোল আছে প্রথমত, কারণ এর আনসারটা ভুল আছে। ঠিক আছে, তাহলে কি করতে হবে আমি করে দিচ্ছি, দেখে নাও। দেখো 12 2 নাম্বারটা, ছবিটা ঠিক এরকম হবে। অর্থাৎ আমি যদি এইটাকে অক্ষ করে ঘোরাই তাহলে এটা কী তৈরি হবে বলো তো? এটা শঙ্কু তৈরি হবে। কী তৈরি হবে? একটা শঙ্কু, যার ভূমিটাকে ধরলাম হচ্ছে 6, অর্থাৎ ভূমি ব্যাসার্ধকে, আর উচ্চতাকে ধরলাম হচ্ছে 8। তাহলে উত্তরটি হবে এরকম, যে ঘনবস্তুটি তৈরি হবে, অর্থাৎ অতিভুজকে অক্ষ করে যদি ঘোরানো হয় তাহলে যে ঘনবস্তুটি তৈরি হবে সেটি কী হবে বলতে? এটা লম্বের শঙ্কু হবে, যার ভূমির ব্যাসার্ধটাকে বলছি আমরা 6 সেন্টিমিটার আর উচ্চতাকে বলছি আমরা 8 সেন্টিমিটার। তাহলে কিন্তু আমরা লম্বের শঙ্কুর আয়তনটা পেয়ে যাব। আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই r স্কোয়ার h ঘন সেমি। এবার 1/3 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু r এর মান 6 স্কোয়ার ইন্টু r। যদি ক্যালকুলেশন করে দাও তা তুমি কত পাবে বলো তো? 2112/7। এটা যদি ভাগ করে দাও তাহলে কত হবে? 301.5/7 ঘন সেন্টিমিটার। আর যদি পায়ের মান পুট না করো তাহলে আনসারটা এরকম হবে 1/3 পাই ইন্টু 6 6 36 ইন্টু 8 সমান হচ্ছে 96 পাই ঘন সেন্টিমিটার। ঠিক আছে, যেটা ইচ্ছা সেটা করতে পারো। 3 নাম্বার, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 7 সেন্টিমিটার এবং সমতল ক্ষেত্রফল 147.84 বর্গ সেমি হলে শঙ্কুটির ভূমির ব্যাস নির্ণয় করো।
দেখো 12 3 নাম্বারটা কি করবে। ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর সেন্টিমিটার এবং উচ্চতা এই সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা এল সেন্টিমিটার। মানে শঙ্কুর আমি ভূমির ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা ধরে নিলাম। এবার এরা বলে দিয়েছে এল কি বলতো, তির্যক উচ্চতা 7 সেন্টিমিটার। তার মানে প্রদত্ত শর্তে এল ইকুয়াল টু কত হবে, 7 সেমি। আর কি বলে দিয়েছিল বলতো, এই শঙ্কুটার বলেছিল সমতলের ক্ষেত্রফল বলেছিল 147.84। তার মানে কি শর্তানুসারে সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর ইন্টু আর প্লাস এল সমান হবে 147.84। এর মানগুলো পুট করে দাও। তুমি শুধু কার মান জানো, এল এর মান, তাহলে এর মানটা পুট করো। তাহলে 22/7 ইন্টু আর সমান 22/7 ইন্টু আর প্লাস 7, অর্থাৎ মান পুট করে দিলাম, সমান পেয়ে গেলে কি 147/84 বাই কত পয়েন্ট হলো 100। তাহলে এদিকে পেয়ে গেলে কি আর ইন্টু আর প্লাস 7 আর 22/7কে তুমি ওদিকে নিয়ে যাও, তাহলে হয়তো 7/22 গুণ হয়ে গেল। তাহলে কি পেয়ে গেলে আর ইন্টু আর প্লাস 7 ইকুয়াল টু পেয়ে গেলে 1176/25। যদি কাটাকুটি করে নাও, অর্থাৎ এটা যদি ক্যালকুলেশন করে নাও তাহলে কত পাবে 1176/25। এবার এই দিকটা গুণ করলাম, আর স্কোয়ার প্লাস 7r সমান 1176/25। এবার কোনাকুনি গুণ করলাম, তাহলে 25r স্কোয়ার প্লাস 175r সমান 1176। সবগুলোকে বাম দিকে নিয়ে আসো, তাহলে কি পাবে 25r স্কোয়ার প্লাস 175r মাইনাস 1176 ইকুয়াল টু 0। এবার এটা মিডল টার্ম ফ্যাক্টর হয়ে গেছে। এটা কি হয়ে গেছে, মিডল টার্ম ফ্যাক্টর, অর্থাৎ 1176 আর 25-এর গুণফলকে তোমাকে বানাতে হবে কি করে, 175 বানাতে হবে কি করে, মাইনাস করে। তো দেখো 280 থেকে 105 বাদ দিলে কত হয়, 175 হয়, আর গুণ করলে 176 ইন্টু 25-এর গুণফল যা হয় তাই হয়। তাহলে কি লিখবে 25r স্কোয়ার প্লাস 280 মাইনাস 105 ইন্টু আর মাইনাস 176 ইকুয়াল টু 0। এবার ব্র্যাকেটটা তুলে দাও, তাহলে 25r স্কোয়ার প্লাস 280 আর মাইনাস 105 আর মাইনাস 176 ইকুয়াল টু 0। এবার কমন টানো, প্রথমে এইটার কমন টানলে কি হবে 5-এর কমন, তাহলে 5r প্লাস 56, আর এদের মধ্যে থেকে হচ্ছে মাইনাস 21 কমন নাও, তাহলে হচ্ছে 5r প্লাস 56। তাহলে 5r প্লাস 56 ইন্টু কি পেলে 5r মাইনাস 21 ইকুয়াল টু কি পেয়ে গেল 0। এই হচ্ছে তোমার ক্যালকুলেশন। মিডল টার্ম ফ্যাক্টরটা তোমরা এই জায়গাটা খুব ভালো করে মনে রেখো, ঠিক আছে। অতএব একবার 5r প্লাস 56 ইকুয়াল টু 0 করো, অথবা 5r মাইনাস 21 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পেলে 5r ইকুয়াল টু মাইনাস 56, তাহলে আর ইকুয়াল টু পেয়ে গেলে হচ্ছে মাইনাস 56/5। আর এখান থেকে কীভাবে 5r ইকুয়াল টু 21, তাহলে আর ইকুয়াল টু 21/5 সমান হচ্ছে 4.2। যেহেতু ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে আর নট ইজ ইকুয়াল টু মাইনাস 56/5, তাহলে আর ইকুয়াল টু কত হয়ে গেল 4.2। এর আমাকে বলেছে শঙ্কুর ভূমির ব্যাস নির্ণয় করো। তো শঙ্কুর ভূমির ব্যাস কত হবে, 2 × 4.2 সেন্টিমিটার সমান হচ্ছে 8.4 সেন্টিমিটার। এই হচ্ছে তোমার আনসার। 4 নম্বর, 0.5 মিটার অন্তর্ব্যাস বিশিষ্ট একটি চোঙাকৃতি পাত্রে 10 সেমি ব্যাসার্ধের 60টি গোলক রেখে জল ঢেলে পূর্ণ করা হলে গোলকগুলি পূর্ণ নিমজ্জিত হলো, অর্থাৎ ডুবে গেল। সকল গোলক তুলে নিলে পাত্রের জলতল কত সেমি নেমে যাবে তা নির্ণয় করো। ঠিক আছে, মানে হচ্ছে এটাই যে 60টি গোলকের আয়তন আর তোমার হচ্ছে চোঙের আয়তন কি হবে, সমান হবে। সেই সমান থেকেই পেয়ে যাব যে জলতল কতটা সেমি নেমে যাবে। যদি ধরে নিই জলতল 1 সেন্টিমিটার নেমে যাবে, তাহলে চোঙের আয়তনের সঙ্গে গোলকের আয়তনটা সমান করে দেবো, অর্থাৎ 60টি গোলকের আয়তন, তাহলে আমরা এক্সের মানটা পেয়ে যাবো, এক্সের মানটা পেয়ে যাবো। ঠিক আছে, তো চলো করে নিই। দেখো খুব সহজ অঙ্ক, 12/4। ধরি সকল গোলক তুলে নিলে পাত্রে জলতল x সেমি নেমে যাবে। ধরে নিলাম কতটা নেমে যাবে, তাহলে চোঙের ব্যাসার্ধ আমাকে বলেছে কত 0.5 মিটার, তাকে আমি সেমি করলাম, 100 দিয়ে গুণ করে দিলাম, তার কত 50 সেন্টিমিটার। আর যেহেতু বলেছে জলতল x সেমি নেমে যাবে, তার মানে চোঙের উচ্চতা h ইকুয়াল টু কি ধরবো, ওই x সেন্টিমিটার। ঠিক আছে, এবার গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে আমাকে 10 সেন্টিমিটার, তাহলে কিন্তু গোলকের আয়তনটা পেয়ে যাব, তাই না। কিন্তু কটা গোলক ছিল এরকম, 60টা গোলক। তাহলে শর্তানুসারে লিখবে তুমি যে চোঙের আয়তন হবে ওই 60টি গোলকের আয়তনের সঙ্গে কি সমান। তাহলে চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ সমান হচ্ছে 60টি গোলকের আয়তন, 60 × 4/3 পাইয়ের কিউ। তাহলে মান পুট করে দাও, তাহলে 50 স্কোয়ার ইন্টু এক্স, কেন পাইগুলো কেটে গেছে, ঠিক আছে, ইন্টু এক্স, এইচ এর মান এক্স সমান 60 × 4/3 ইন্টু আর হচ্ছে 10 তার কিউ। তাহলে এখান থেকে পেয়ে গেলাম 2500 এক্স সমান হচ্ছে 80 × 1000। তাহলে এখান থেকে এক্স ইকাল টু কীভাবে দেখো তো, তাহলে তুমি পেয়ে গেলে এক্স ইকাল টু হচ্ছে 80 × 1000 বাই হচ্ছে 2500। যদি তোমরা ক্যালকুলেশন করে নাও, কাটাকুটিটা ঠিকঠাক করে নাও, তাহলে পাবে কীভাবে এক্স ইকাল টু 32। তাহলে জলতল 32 সেমি নেমে যাবে। ঠিক আছে, এবার দেখো 12/5 নম্বর, 3 সেমি ও 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরু এটি ফাঁপা গোলক তৈরি করা হলো। নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত হবে। খুব সিম্পল,
ফাঁপা গোলকের আয়তনের সাথে তুমি এই যে 3 সেমি আর 4 সেমি গোলকের যে আয়তনের যোগফলটা যদি সমান করে দাও তাহলেই পেয়ে যাবো হচ্ছে সেই ফাঁপা গোলকটা কি বলতো আমরা অন্তর্ব্যাসার্ধ। ঠিক আছে, সেই অন্তর্ব্যাসার্ধ যদি পেয়ে যাই তাহলে আমরা সেটা হচ্ছে নতুন গোলকের ব্যাসার্ধ, সেখান থেকে পেয়ে যাব। আর সেখান থেকে আমরা নতুন গোলকের বাইরের বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তো কী করে করতে হবে একটু দেখে নাও লেখাটা, তাহলেই পেরে যাবে। 12/5 এটা ছবিটা ফলো করো। এই হচ্ছে তোমার হচ্ছে গোলকটা, যার ব্যাস হচ্ছে আর। এবার 1 সেমি পুরু, 1 সেমি পুরু বলতে এই যে এই পার্টটা হচ্ছে পুরু, পুরু করে আমি আর একটা কী তৈরি করলাম, গোলক। তাহলে ভেতরটার আমি যদি ব্যাস আর ধরি তাহলে বাইরেটা কত হবে, r+1 হয়ে যাবে, তাই তো। ওই যে বাইরে যে গোলকটা তৈরি হলো অর্থাৎ এই যে তারই আমাকে বের করতে বলছে বক্রতলের ক্ষেত্রফল। তার ব্যাসার্ধটা কত পেয়েছি আমরা, r+1। মানে তার যদি ব্যাসার্ধটা বার করতে পারি r+1 এর মানটা, তাহলে আমরা পেরে যাব। বুঝতে পারলাম কি? তো যাই হোক লেখাটা দেখে নাও। ধরি ফাঁপা গোলকের অন্তর্ব্যাসার্ধ r সেন্টিমিটার, অর্থাৎ গোলকটা ফাঁপা যেহেতু, অন্তর্ব্যাসার্ধ বলতে এই যে ভেতরে গোলকটা ব্যাসার্ধ করি আমাদের r সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বহির্ব্যাসার্ধ কত হবে, বহির্ব্যাসার্ধ বলতে এই পুরোটা, ভিতরটা হচ্ছে r, এইটুকুটা r, আর বাইরের পুরোটা হচ্ছে কত, এটা পুরোটা হচ্ছে 1, তাহলে বহির্ব্যাসার্ধ কত হবে r+1 সেন্টিমিটার। তাহলে এই যে গোলকটা ফাঁপা গোলকটা তার আয়তন পেয়ে যাব। ফাঁপা গোলকের আয়তন কী হবে, 4/3 পাই ইন্টু r+1 এর কিউ মাইনাস r কিউ ঘন সেমি। এটা হচ্ছে ফাঁপা গোলকের আয়তনের ফর্মুলা, কি যে 4/3 পাই ইন্টু বহির্ব্যাসার্ধ তার কিউ মাইনাস অন্তর্ব্যাসার্ধ তার কিউ। এবার আমাকে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলক দিয়েছিল, তার আয়তন কত হবে 4/3 পাই ইন্টু 3 কিউ ঘন সেন্টিমিটার। আবার 4 সেমি একটা নিটের গোলক দিয়েছিল, তাই না, তাহলে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিটের গোলক আয়তন কত হবে 4/3 পাই ইন্টু 4 কিউ ঘন সেন্টিমিটার। এবার শর্তটা কি বলেছিলাম, যে ফাঁপা গোলকের আয়তনের সঙ্গে হবে ওই নিরের যে গোলক দুটো আয়তন বের করলাম তাদের যোগফলের সঙ্গে সমান। তাহলে শর্ত অনুসারে তাই লিখলাম 4/3 পাই r+1 তার হোল কিউ মাইনাস r কিউ সমান 4/3 পাই 4 কিউ প্লাস 4/3 পাই 3 কিউ। মানে ওই যে দুটো গোলক যে বের করলাম, এই যে দুটো গোলকের যে আয়তন বের করেছি এদের যোগফলের সঙ্গে ফাঁপা গোলকের আয়তনের ফর্ম কী হবে, আয়তনটা সমান হবে। সেখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, 4/3 পাই প্রত্যেকের ক্ষেত্রে কী হয়ে গেল, 4/3 পাইটা প্রত্যেকের কাছ থেকে ক্যান্সেল হয়ে গেল। তাহলে তুমি পেয়ে গেলে r+1 তার হোল কিউ মাইনাস r কিউ সমান 4 কিউ হচ্ছে 64 প্লাস 3 হচ্ছে 27। তাহলে এবার হচ্ছে r+1 হোল কিউ মানে a প্লাস b হোল কিউ ফর্মুলা ফেলে দাও, r কিউ প্লাস 3r স্কোয়ার ইন্টু 1 প্লাস 3r ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 কিউ মাইনাস r কিউ সমান হচ্ছে যোগ করলে কত হবে 91। তাহলে কি পেয়ে গেলে এখান থেকে r কিউ প্লাস মাইনাসে কেটে গেল, তাহলে পেলে 3r স্কোয়ার প্লাস 3r প্লাস 1 আর 91টাকে বাম দিকে আনলে মাইনাস 91 ইকুয়াল টু 0। তাহলে অ্যাকচুয়ালি তুমি পেয়ে গেলে 3r স্কোয়ার প্লাস 3r মাইনাস 90 ইকুয়াল টু 0। 3 কমন নিয়ে নাও, তাহলে 3 কমন r স্কোয়ার প্লাস r মাইনাস 30 ইকুয়াল টু 0। তাহলে তুমি পেয়ে গেলে r স্কোয়ার প্লাস r মাইনাস 30 ইকুয়াল টু 0। এটা মিডল টার্ম ফ্যাক্টর। তাই মিডল ফ্যাক্টরটা করে নিলাম, 5 6 30, তাহলে 6 থেকে 5 বাদ দিলে হচ্ছে 1। তাহলে r স্কোয়ার প্লাস 6r মাইনাস 5r মাইনাস 30 ইকুয়াল টু 0। এবার কমনটা নাও, তাহলে r ইন্টু r প্লাস 6, আর এখান থেকে মাইনাস 5 কমন নিলে কী হবে মাইনাস 5 ইন্টু r প্লাস 6, তাহলে r প্লাস 6 ইন্টু r মাইনাস 5 ইকুয়াল টু 0 হয়ে গেল। একবার r প্লাস 6 ইকুয়াল টু 0 করবো অথবা r মাইনাস 5 ইকুয়াল টু 0 করবো। তাহলে যদি r প্লাস 6 ইকুয়াল টু 0 হয় তাহলে r ইকুয়াল টু হবে মাইনাস 6, আর এখান থেকে r ইকুয়াল টু 5। এবার যেহেতু আমরা জানি ব্যাসার্ধ কোনো ঋণাত্মক হয় না, তাহলে r নট ইজ ইকুয়াল টু মাইনাস 6, তাহলে r ইকুয়াল টু কত হলো 5 হয়ে গেল। তাহলে আমরা যে নতুন গোলকটা পেয়ে গেলাম তার ব্যাসার্ধটা পেয়ে যাব। নতুন গোলকটা ব্যাসার্ধ কী হবে বলো তো, নতুন গোলকটা ব্যাসার্ধকে যদি আমি কি ধরি স্মল r ধরে নিই তাহলে কী পাবো সেটা, এই যে r+1 এটা হচ্ছে নতুন গোলকের ব্যাসার্ধ। তাহলে কত 5 বের করলাম r এর মান, আর প্লাস 1 কত 6, তাহলে 6 সেন্টিমিটার। তাহলে নতুন গোলকের বাইরের বক্রতলের ক্ষেত্রফল কী হবে, ফর্মুলা ভেবে দাও 4 পাই r স্কোয়ার বর্গ সেমি। তাহলে 4 পাই ইন্টু r এর মান কত বের করলাম 6, 6 স্কোয়ার, তাহলে কত পেলাম 144 পাই বর্গ সেন্টিমিটার। এই তো খুব সহজ ছিল। যেই আমি r এর মানটা 5 পেয়ে গেলাম তাহলে নতুন গোলকের ব্যাসার্ধটা পেয়ে যাবো। কী হবে সেটা r+1 হবে। দেখো 12/6 মানে কলেজিয়েট কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের শেষ অঙ্ক 12। ঠিক আছে, কি বলেছে দেখে নাও। বলেছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 30 মিটার ও 20 মিটার। ওই মাঠের ভেতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনাকাকৃতির গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির ওপর ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তল উচ্চতা কতটা বৃদ্ধি পাবে? ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। ঠিক আছে, কী করে করতে হবে একটু দেখে নাও। আর অঙ্কটি করার আগে একটাই কথা বলবো, যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে আনসারগুলো কেমন লেগেছে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। ঠিক আছে, বেশি বেশি করে চ্যানেলগুলোকে দেখো। ঠিক আছে, চলো আমরা শেষ অঙ্কের সমাধানটা আজকে করে নিই। দেখো ছবিটাই দেখে নাও। এছাড়া আয়তাকার মাঠ যার দৈর্ঘ্য দিয়েছে 30 মিটার, প্রস্থ দিয়েছে 20 মিটার, আর 4 কোণে আমি 4টা কী বসিয়েছি গর্ত খুঁড়েছি, এখানে পিলার বসাবো।
প্রত্যেকটা গর্তের কিন্তু বলেছে বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে 4 মিটার করে। ঠিক আছে, তো আনসারটা কি প্রথমে আমরা কি করব, আর আমাকে কি বলেছে বলে দিই, এই যে ফাঁকা জায়গাটা পড়ে আছে, যে এই ফাঁকা জায়গাতে আমি মাটি ফেলবো, তাহলে মাটির তলটা বা মাটি ফেললে সেটা কতটা মানে উঁচু হবে সেই আমাকে উচ্চতাটাই বার করতে বলেছে। ঠিক আছে, তার মানে বুঝে গেলাম যে গর্ত থেকে যে মাটিটা আসবে তার আয়তন আর এই যে ফাঁকা জায়গাটা পড়ে আছে তার আয়তন কী হবে, সমান হবে। এটা করতে পারলে অঙ্ক শেষ। তো কী করে করবে একটু লেখাগুলো দেখে নাও। আরেকবার বলেছি শর্তটা অ্যাকচুয়ালি কী হবে, আমি কী করবো, এই যে গর্তগুলো যে আমি করেছি 4 কোণে 4টা গর্ত, সেই 4টা গর্ত থেকে যে মাটিগুলো পাবো সেই মাটিগুলো এই যে ফাঁকা জায়গাটা পড়ে আছে সেই ফাঁকা জায়গাতে কী করবো, ফেলবো। তার ফলে কী হবে, একটু হাইটটা বৃদ্ধি পাবে, ওই হাইটটা আমাকে বার করতে বলে। তার মানে ওই গর্ত থেকে তোলা মাটির আয়তন আর এই ফাঁকা জায়গার আয়তনটা কী হবে, সমান হবে। তাহলে সেটা করতে পারলে অঙ্ক শেষ হয়ে যাবে। তো চলো কী করে করবে দেখে নাও লেখাটা। আয়তকার মাঠের দৈর্ঘ্য বলেছে 30 মিটার, প্রস্থ বলেছে 20 মিটার। তাহলে আয়তকার মাঠের ক্ষেত্রফলটা বার করে নিলাম। কী হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, 30 গুণন 20 বর্গ মিটার সমান 600 বর্গ মিটার। আর ওই যে গর্তগুলো খুঁড়েছিলাম প্রতিটি গর্তের দৈর্ঘ্য বলেছে 4 মিটার, তাহলে প্রতিটি গর্তের ক্ষেত্রফল কত হবে, 4 স্কোয়ার বর্গ মিটার। প্রতিটি গর্তের ক্ষেত্রফল বলতে প্রত্যেকটা গর্ততে বড় আকার, যেহেতু ঘনাকাকৃতি গর্ত মানে প্রত্যেকটা ভূমি কি বড় আকার, ওই জন্য প্রতিটি গর্তের ক্ষেত্রফল হচ্ছে 4 স্কোয়ার অর্থাৎ 16। এরকম কটা গর্ত ছিল, 4টা। তো একটা গর্তের ক্ষেত্রফল যদি 16 হয় তো 4টা গর্তের ক্ষেত্রফল কত হবে, 4 16 64। এবার তার মানে আমি বুঝে গেলাম পুরো মাঠটার আমি ক্ষেত্রফল বের করলাম, পুরো মাঠটা কত 600, অর্থাৎ এই পুরোটা কত 600। সেখান থেকে এই জায়গাগুলো পেয়ে গেলাম, এই জায়গাটা কত নিয়েছে, এই জায়গা হচ্ছে 64, অর্থাৎ গর্ত করতে 64 বর্গমিটার জায়গা নিয়ে নিয়েছে। তাহলে বাকিটা হচ্ছে আমার পড়ে আছে, বাকিটা বলতে 600 থেকে 64 বাদ দাও, সেই জায়গাটা আমার পড়ে আছে। তাহলে ওটাতে আমি কী করবো, পিলার বসাবো। এবার তাহলে কী লিখবো, যে পিলার বসানোর পরে অর্থাৎ এই 4টা গর্ত খুঁড়েছিলাম যেন পিলার বসিয়েছিলাম, পিলার বসানোর পরে যে বাকি অংশটা পড়ে থাকলো তার ক্ষেত্রফল কত হবে, 600 - 64 অর্থাৎ 536 বর্গমিটার। আবার যেহেতু আমাকে প্রতিটি গর্তের দৈর্ঘ্য 4 মিটার বলেছিল, তাহলে প্রতিটি গর্তের আয়তন পেয়ে যাবো, কারণ গর্তগুলো ছিল ঘনাকাকৃতি, তার আয়তন কত হবে 4 কিউ ঘনমিটার, মানে কত 64 ঘনমিটার। তাহলে এরকম গর্ত 4টা ছিল, তাহলে 4টা গর্তের আয়তন কত হবে, 4 × 64 অর্থাৎ 256 ঘনমিটার। তাহলে এটাই হচ্ছে কি অপসারিত মাটির পরিমাণ, মানে গর্তের যে আয়তন হবে গর্ত থেকে মাটিতে ততটাই তোলা হবে, তাহলে অপসারিত মাটির পরিমাণ হচ্ছে 4টা গর্তের আয়তনের সঙ্গে সমান 256 মিটার। এবারে মাটি যখন ফেলে দিলাম তখন মাটির তলের উচ্চতা বৃদ্ধি পেয়েছে, সেটা আমাকে বার করতে বলেছে। তো ধরি মাঠের তলের উচ্চতা x মিটার বৃদ্ধি পাবে, তাহলে শর্তানুসারে আমার অপসারিত যে মাটি যে জায়গাতে ফেলা হয়েছিল তার আমি ক্ষেত্রফল জানতাম কত 536, আর সেটা কতর উপরে উঠবে x মিটার, তার আয়তন কত হবে, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা অর্থাৎ 536 × x। এটা হচ্ছে কি হবে, মাটির অপসারিত মাটির পরিমাণের সঙ্গে সমান, অর্থাৎ ইকুয়াল টু 256। আবার বলছি আমি যে ফাঁকা জায়গাটা পড়ে আছে তার ক্ষেত্রফল পেয়েছিলাম কত, যে ফাঁকা জায়গাটা পড়ে আছে তার ক্ষেত্রফল পেয়েছিলাম হচ্ছে 536, এবং এটা কতটা উঠবে x মিটার। তাহলে ভূমির ক্ষেত্রফলকে তার উচ্চতাতে যদি গুণ করি তাহলে পেয়ে গেলাম হচ্ছে আয়তন, অর্থাৎ ফাঁকা জায়গাটার আয়তন। সেখানে মাটি ফেলেছি কত 256 ঘনমিটার, তাহলে শর্তানুসারে ইকুয়াল টু 256। তাহলে এখান থেকে x ইকুয়াল টু পেয়ে গেলাম কত 256/536 সমান কাটাকুটি করলে কত হবে 32/67। তাহলে আনসার হয়ে গেল যে মাটির তলের উচ্চতা কত হবে 32/67 মিটার বৃদ্ধি পাবে। এই হচ্ছে আনসার। আশা করি বোঝাতে পেরেছি, এবং যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।